ওয়েলকাম টু অ্যাকাউন্টিং মজা। অ্যাকাউন্টিং মজার পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছে আমি রূপম ইসলাম। আজকে তোমাদের সাথে একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বইটির ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এই অধ্যায়টির খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে তারল্য অনুপাত, লিকুইড রেশিও। প্রতিষ্ঠান কেন তারল্য অনুপাত নির্ণয় করবে সেটা নিয়ে আমরা আগে একটু বিস্তারিত আলোচনা করব। অতঃপর আমরা তারল্য অনুপাতের সূত্রটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিষ্ঠানের তাৎক্ষণিক দায় পরিশোধের ক্ষমতা পরিমাপক হচ্ছে তারল্য অনুপাত। তরল সম্পদকে তরল দায় দ্বারা ভাগ করে তারল্য অনুপাত নির্ণয় করা হয়। তারল্য অনুপাতের আদর্শ মান 1:1 বলে ধরা হয়। অর্থাৎ 1 টাকা তরল দায়ের বিপরীতে 1 টাকা তরল সম্পদ থাকলেই প্রতিষ্ঠানের তারল্য ক্ষমতা সন্তোষজনক বলে বিবেচিত হয়। নিম্নে তারল্য অনুপাতের সূত্র এবং এই নিয়ে বিস্তারিত আমরা এখন আলোচনা করব। তারল্য অনুপাতের সূত্রটা নিয়ে। তারল্য অনুপাত, লিকুইড রেশিও। এই অনুপাতটির সূত্রটি হচ্ছে তরল সম্পদ বাই তরল দায়। তারল্য অনুপাতের আরো কিছু বিকল্প নাম রয়েছে: তড়িৎ অনুপাত, দ্রুত অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, অম্ল পরীক্ষা অনুপাত। তোমরা যদি তারল্য অনুপাতের এই বিকল্প নামগুলো যদি দেখতে পাও তাহলে এই সূত্রটিই তোমরা ব্যবহার করবে। এখন তরল সম্পদ কিভাবে বের করতে হয় সেটা একটু দেখি। তরল সম্পদ সমান চলতি সম্পদ থেকে যখন আমরা অগ্রিম খরচ এবং সমাপনী মজুরটাকে বাদ দেব তখন আমরা তরল সম্পদ পাবো। এর মানটা যত টাকা বের হবে সেটাকে আমরা সূত্রের এই যে এখানে উপরে লিখে দেব। এরপর তরল দায় কিভাবে বের করতে হয়? তরল দায় সমান চলতি দায় বিয়োগ ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ চলতি দায় দেখে যখন ব্যাংক জমাতিরিক্তটাকে আমরা বাদ দেব তখন আমরা কি পাবো? তরল দায় পাবো। আর তরল দায়ের যে টাকাটা পাবো সেটাকে আমরা সূত্রের যে এখানে নিচে এখানে লিখে দেব। এখন প্রশ্ন আসতেই পারে যে স্যার তরল সম্পদ কি? আমরা তো সেটাই জানি না। আচ্ছা, আমরা একটু দেখি তরল সম্পদ কি। তরল সম্পদ কাকে বলে? উত্তর: তরল সম্পদ হলো এমন কিছু সম্পদ যা অতি অল্প সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তরিত করা সম্ভব। যেমন হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য আয় ইত্যাদি। মানে চলতি সম্পদ থেকে যদি অগ্রিম খরচ এবং সমাপনী মজুরটা বাদ দেই বাকি যা থাকে তাই হচ্ছে তরল সম্পদ। তরল দায় কাকে বলে? তরল দায় কাকে বলে? উত্তর: প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে যে দায় সমূহ পরিশোধ করতে হয় তাকে তরল দায় বলে। যেমন প্রদয় হিসাব, প্রদয় নোট বা বিল, প্রদয় বা বকেয়া খরচ সমূহ, সকল অগ্রিম বা অনপোজিত আয় সমূহ ইত্যাদি। তারল্য অনুপাতের এখানে তোমরা যে সূত্রটি দেখতে পাচ্ছ এটি এখন কিন্তু আমাদের দেশের বইগুলোতে কিন্তু ব্যবহার করা হয় না, কিন্তু এই সূত্রটি কিন্তু যুক্তিসঙ্গতভাবে সঠিক। তবে আমাদের দেশে এখন কোন সূত্রটি ব্যবহার করা হয় এই তারল্য অনুপাতে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের দেশের বইগুলোতে তারল্য অনুপাত, লিকুইড রেশিওর তরল সম্পদ বাই চলতি দায় এই সূত্রটি ব্যবহার করা হয়। অর্থাৎ চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্তকে বাদ দেওয়া হয় না। ব্যাংক জমাতিরিক্তকে কেন বাদ দেওয়া হয় না? তাহলে ব্যাংক জমাতিরিক্ত কাকে বলে? ব্যাংক জমাতিরিক্ত বলতে কি বুঝি সেটা একটু আমরা আগে দেখি। ব্যাংক জমাতিরিক্ত মানে কি? মনে করি জনাব রহিম ফাতেহা ট্রেডার্সের মালিক। জনাব রহিম ফাতেহা ট্রেডার্সের ব্যাংক হিসাব হতে জমাকৃত 20,000 টাকার স্থলে তাৎক্ষণিক প্রয়োজনে 25,000 টাকা উত্তোলন করেছেন। এখানে তিনি জমার বিপরীতে অতিরিক্ত উত্তোলন করেছেন 5,000 টাকা। এই 5,000 টাকাই হলো ফাতেহা ট্রেডার্সের ব্যাংক জমাতিরিক্ত। অর্থাৎ জমা থেকে অতিরিক্ত উত্তোলন করাটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকের জমা থেকে অতিরিক্ত যদি উত্তোলন করি প্রতিষ্ঠানের জন্য তাহলে সেটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। বিশেষ দ্রষ্টব্য: ব্যাংক জমাতিরিক্ত হলো একটি চলতি দায়। চলতি দায় 1 বছর বা 12 মাসের মধ্যে পরিশোধ করা হয়। এটি তাৎক্ষণিক পরিশোধের কোনো বিষয় নয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো তা সত্য যে আমাদের দেশের লেখকগণ 2014 সাল থেকে নবম দশম শ্রেণীর বই হতে শুরু করে অনার্স শ্রেণীর বই পর্যন্ত এই ব্যাংক জমাতিরিক্তকে চলতি দায় থেকে বাদ না দিয়েই তারল্য অনুপাত নির্ণয় করে আসছেন। অর্থাৎ আমাদের দেশের লেখকগণ 2014 সালের থেকে শুরু করে যে বইগুলো লিখতেছেন এই বইগুলোতে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্তকে বাদ না দিয়েই তারল্য অনুপাতটা নির্ণয় করে আসতেছেন। তাহলে কেন সেটা আমরা একটু দেখি। বিষয়টি প্রতিনিয়তই আমাকে খুব ভাবিয়ে তোলে, যার জন্য আমি এর মূল রহস্য উন্মোচন করার চেষ্টা করি। এই রহস্য উন্মোচন করতে গিয়ে আমি আমেরিকান প্রায় 18 থেকে 20টি বই কিংবা তারও বেশি হবে যেগুলো নাকি আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নামকরা প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে থাকে, এগুলোর উপর 2015 সাল থেকে গবেষণা শুরু করে দেই। যার ফলে আমি একটি সিদ্ধান্ত উপনীত হই। বিষয়টি তোমাদের সাথে এখনই শেয়ার করছি। তোমাদের বোঝার সুবিধার্থে বলে রাখি, বাংলাদেশে হিসাব বিজ্ঞান যে বইগুলো পড়ানো হয় এগুলো লেখার সময়
লেখকগণ আমেরিকান বই মোটামুটি আমি যে বইগুলো গবেষণা করেছি সেগুলো থেকে সাহায্য নিয়ে থাকেন। বাংলাদেশি লেখকগণ আধুনিকতার ছোঁয়া এই তারল্য অনুপাতে লাগাতে গিয়ে হয়তোবা ভুলেই গেছে যে আমেরিকান কোনো বইতেই ব্যঙ্গযমতিরিক্ত বলতে এমন কোনো শব্দ নেই। অর্থাৎ আমেরিকান লেখকগণ তাদের বইতে ব্যঙ্গযমতিরিক্ত শব্দটি আমার জানা মতে একবারও ব্যবহার করেননি। তাই তারা তাদের বইতে তারল্য অনুপাতের নির্ণয়ের সময় সূত্রটি তারল্য অনুপাত লিকুইড রেশিও তরল সম্পদ বাই চলতি দায়ে লিখেছেন। অর্থাৎ তাদের দেশের জন্য সূত্রটি ঠিক আছে, তরল সম্পদ বাই চলতি দায়, কারণ তাদের দেশে তো ব্যঙ্গযমতিরিক্ত নাই, তাদের চলতি দায়ই হচ্ছে তরল দায়ের মতো, ঠিক আছে। অর্থাৎ তাদের দেশে যেহেতু ব্যঙ্গযমতিরিক্তের প্রচলন নেই, তাই তারা তারল্য অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে চলতি দায় থেকে ব্যঙ্গযমতিরিক্ত বাদ দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আমাদের দেশে ব্যঙ্গযমতিরিক্তের প্রচলন রয়েছে, তাই তারল্য অনুপাত নির্ণয়ের সময় চলতি দায় থেকে আমাদের ব্যঙ্গযমতিরিক্ত বাদ দেওয়া উচিত, যা 2014 সালের আগে আমাদের দেশের লেখকগণও বাদ দিয়েছিলেন। মানে আমরা যখন পড়ছিলাম ইন্টারমিডিয়েটে তখন আমরাও কিন্তু বাদ দিয়েই এই চলতি দায় থেকে ব্যঙ্গযমতিরিক্তটাকে বাদ দিয়ে আমরাও লিখতাম, ঠিক আছে। কিন্তু বর্তমানে বিদেশি বইতে এটাকে এভাবে দিয়ে দিছে, বাংলাদেশিরও ঠিক এভাবেই লিখতেছে। কিন্তু বিদেশি আমেরিকান যে বইগুলো আছে ওইগুলোতে কিন্তু মানে তাদের কোনো ব্যঙ্গযমতিরিক্ত নাই, তাদের চলতি দায় ব্যঙ্গযমতিরিক্ত ছাড়াই। কিন্তু আমাদের তো ব্যঙ্গযমতিরিক্ত আছে, আমরা তাহলে ব্যঙ্গযমতিরিক্ত বাদ দিয়েই তরল দায়কে মানে তারল্য অনুপাতটি নির্ণয় করতে হবে। অর্থাৎ তরল সম্পদ দিয়ে আমরা চলতি দায়কে কিভাবে পরিশোধ করব, তরল সম্পদ দিয়ে আমরা তরল দায় পরিশোধ করতে পারবো, মানে তাৎক্ষণিক সম্পদ দিয়ে তাৎক্ষণিক দায় পরিশোধ করতে পারবো। কিন্তু ব্যঙ্গযমতিরিক্ত যদি এটার ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা তাৎক্ষণিক এটা পরিশোধ করতে পারতেছি না, যেটা আমাদের মানে তারল্য অনুপাতের উদ্দেশ্যকে ব্যাহত করে। যদি আমরা এখানে চলতি দায় থেকে যদি ব্যঙ্গযমতিরিক্তকে বাদ না দেই তাহলে তারল্য অনুপাত নির্ণয়ের উদ্দেশ্যটাকে আমাদের ব্যাহত করে, ঠিক আছে। কিন্তু বিদেশের জন্য মানে আমেরিকান যে রাইটাররা আছে তাদের বইতে তাদেরটা ঠিক আছে, তাদের ব্যঙ্গযমতিরিক্ত নাই, তাই তাদের জন্য তরল সম্পদ বাই চলতি দায়, এই যে তরল সম্পদ বাই চলতি দায় কথাটি যথার্থ। বিদেশি অর্থাৎ আমেরিকানরা আমাদেরকে ফলো করে না, আমরা আমেরিকানদেরকে ফলো করি। আমরা আমেরিকান বই দেখে বাংলাদেশি বই লিখি, আমেরিকানরা আমাদের বই দেখে তাদের বই লেখে না। কিন্তু আধুনিকতার সাথে তাল মিলাতে গিয়ে 2014 সালের পর থেকে আমাদের দেশের লেখকগণ কেউ বাধ্য হয়ে আবার কেউ না বুঝেই আমেরিকান বইয়ে থাকা তারল্য অনুপাতের সূত্রটি হুবহু বাংলাদেশের বইগুলোতে তুলে দিয়েছে, যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য লজ্জাজনক বিষয় ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ কেউ বাধ্য হয়ে কেউ মানে কিছু রাইটার বুঝে যে বাংলাদেশের জন্য তরল সম্পদ বাই চলতি দায় লেখাটা কিন্তু সঠিক না, অর্থাৎ তারল্য অনুপাতের সূত্রটি তরল সম্পদ বাই চলতি দায় লেখাটা সঠিক না। কিছু রাইটার বুঝে, কিন্তু তাদের বইগুলো বাংলাদেশে চলবে না, যদি লেখে চলবে না, কারণ এই ভুলটা কিন্তু অধিকাংশ রাইটারে করে আসতেছে। তাহলে সংখ্যা যদি কম কোনো রাইটার যদি তার বইতে সঠিকটা অর্থাৎ তরল সম্পদ বাই তরল দায় লেখে, তাহলে দেখা গেছে তার বইটা চলবে না, বলবে যে সে এখনো সনাতন যুগে পড়ে আছে, ভুল বই লিখে বসে আছে, মানে এখনো আপডেট হইতে পারে নাই, এই ধরনের কথা বলে তার বইটা হয়তো বা চলবে না। সেই বয়ে কিছু রাইটার বুঝেও এই তরল সম্পদ বাই চলতি দায় বিদেশি বই থেকে যেভাবে আছে এইভাবে লিখে দিচ্ছে, বুঝে, কিন্তু কিছু করার নাই তাদের। কেউ না বুঝেই মানে হুজুগে পাগল যেটাকে বলে, কেউ না বুঝেই এই বিদেশি বই থেকে তরল সম্পদ বাই চলতি দায় লিখে বিভ্রান্ত ছড়াই দিছে দেশের মধ্যে। যাই হোক, এখন আমি যে আমেরিকান অনেকগুলো বই স্টাডি করলাম, যে কোথাও ব্যঙ্গযমতিরিক্ত কোথাও খুঁজে পেলাম না, তাদের বইতে ব্যঙ্গযমতিরিক্ত বলতে কোনো শব্দ বা কোনো টার্মে আমি পাই নাই, সেজন্য তাদের সূত্রটা তাদের দেশের জন্য ঠিক আছে। এখন আমি কোন বইগুলো থেকে স্টাডি করেছি যে ব্যঙ্গযমতিরিক্ত নাই, সেই বইগুলোর কভার ফটো তোমাদেরকে দেখাবো। তোমরা যদি কেউ যদি ব্যঙ্গযমতিরিক্ত অথবা ব্যাংক ওভারড্রাফ যদি বিদেশি এই বইগুলোতে কোথাও পেয়ে থাকো, কোনো পৃষ্ঠা পেয়ে থাকো, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমাকে ফোন দিয়ে জানাবা অথবা কমেন্ট বক্সের মধ্যে আমাকে জানাবা। তো চলো আমরা ওই বইগুলো দেখি। এগুলো সব কিন্তু আমেরিকান রাইটারের বই, আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েকেন্ট কিমেল কাইজু, 13 এডিশন IFRS ভার্সন। এটা বর্তমান এই যে 2021 সালে কিন্তু এই বইটা পড়ানো হচ্ছে। এই বইটা তো আমি খুঁজে দেখছি, কোথাও কিন্তু ব্যঙ্গযমতিরিক্ত বলতে কোনো শব্দ আমি পাই নাই। তার মানে আমেরিকানদের জন্য ঠিক আছে, তারা যেটা সূত্রটা লিখতেছে তরল সম্পদ বাই চলতি দায় তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের দেশের জন্য এই সূত্রটা ঠিক না, কারণ আমাদের ব্যঙ্গযমতিরিক্ত আছে, তাদের ব্যঙ্গযমতিরিক্ত নাই। আমি এই বইতে কোথাও ব্যঙ্গযমতিরিক্ত খুঁজে পাই নাই। এরপর হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েকেন্ট কিমেল কাইজু, 12th এডিশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভার্সন। আমি এই বইটার মধ্যে কোথাও ব্যাংক ওভারড্রাফট বা ব্যঙ্গযমতিরিক্ত খুঁজে পাই নাই। অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েকেন্ট কিমেল কাইজু,
11th এডিশন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভার্সন, আমি এই বইটার মধ্যেও কোথাও খুঁজে পাই নাই। ব্যাংক ওভারড্রাফট, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েগেন্ট কিমেল কাইজু, 10th এডিশন, এটার মধ্যে আমি কোথাও ব্যাংক ওভারড্রাফট খুঁজে পাই নাই। অর্থাৎ আমাদের দেশে ব্যাংক ওভারড্রাফট আছে, তাদের দেশে ব্যাংক ওভারড্রাফট নাই, সেজন্য তারা চলতি দায়টাকেই লেখে। অর্থাৎ তারা তারল্য অনুপাতের সূত্রটা তরল সম্পদ বাই চলতি দায় লেখে, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু আমাদের দেশে আমরা চলতি দায় লিখবো কেন? আমাদের তো ব্যাংক ওভারড্রাফট আছে, আমরা ব্যাংক ওভারড্রাফটকে চলতি দায় থেকে বাদ দিয়ে লিখতে হবে। এই যে আরেকটা বই দেখতে পাচ্ছ, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েগেন্ট কিমেল কাইজু, এটা হচ্ছে যে 9th এডিশন। এই বই তো আমি খুঁজে পাই নাই ব্যাংক ওভারড্রাফট। এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েগেন্ট কিমেল কাইজু, 8th এডিশন, এটা তো আমি খুঁজে পাই নাই, আমি কোনোটার মধ্যে খুঁজে পাই নাই। তারপরও তোমাদেরকে এই বইয়ের কভার ফটোগুলো কেন দেখাচ্ছি, তোমরা যদি কেউ যদি এই বইগুলোতে খুঁজে পাও, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা বই এডিশন সহকারে রেফারেন্স দিয়ে দিচ্ছি, তোমরা যদি এগুলো খুঁজে পাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবা যে এই বইতে খুঁজে পাওয়া গেছে, আমেরিকান এই বইতে খুঁজে পাওয়া গেছে ব্যাংক ওভারড্রাফট। আচ্ছা, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ওয়েগেন্ট কাইজু কিমেল, 7th এডিশন, এই বইটার মধ্যে থেকে আমি তারল্য অনুপাতের সূত্রটি তুলে দিয়েছি। ওই সবগুলো বইয়ের মধ্যে তারল্য অনুপাতের সূত্র একই, কিন্তু আমি এই বইটা থেকে পৃষ্ঠার নাম্বারটা তুলে দিয়েছি বা পৃষ্ঠার কাটিংটা দিয়ে দিয়েছি। দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ রেশিও অ্যানালাইসিস 785 পৃষ্ঠা এটা। এই যে দেখো অ্যাসিড টেস্ট বা কুইক রেশিও, মানে তারল্য অনুপাতের সূত্রটা তারা কি লিখছে, ক্যাশ প্লাস শর্ট টার্মস ইনভেস্টমেন্ট প্লাস রিসিভেবল নিট, মানে তরল যে সম্পদগুলো এগুলো লিখছে, আর নিচে লিখছে কি কারেন্ট লায়াবিলিটিস, মানে চলতি দায় লিখছে। তাদের জন্য ঠিক আছে, তাদের দেশে তো ব্যাংক ওভারড্রাফট নাই, তারা ব্যাংক ওভারড্রাফট বাদ দেবে কেন এখানে? আচ্ছা, আমি আরো কিছু বইয়ের তোমাদেরকে রেফারেন্স দেখাই দিচ্ছি যেখানে ব্যাংক ওভারড্রাফট বলতে অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত বলতে কোনো টার্ম আমি খুঁজে পাই নাই বিদেশি বইগুলোতে। তোমরা যদি এই বইগুলোতে কোথাও খুঁজে পাও, কোনো পৃষ্ঠা খুঁজে পাও, অবশ্যই আমাকে জানাবা। দেখো আরো কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার হচ্ছে যে হারমানসন্স এডওয়ার্ড মাহের, এটা হচ্ছে 5th এডিশন। 5th এডিশনের মধ্যে আমি এটার মধ্যেও কোথাও খুঁজে পাই নাই। এখানে এক একটা বই অনেক উঁচা উঁচা বই, এগুলো আমেরিকান রাইটারদের বই। এখানে কোথাও আমি কোনো পৃষ্ঠাতে খুঁজে পাই না। আমি এটাকে 2015 সাল থেকে অ্যানালাইসিস করতেছি, এখন পর্যন্ত এটাতে মানে এই কোনো বইতে আমি খুঁজে পাই নাই ব্যাংক ওভারড্রাফট, বিদেশি কোনো বইতে। এরপর দেখো, এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার কার্মিট ডি লারসন অ্যান্ড আদার্স, 15th এডিশন ইন্টারন্যাশনাল এডিশন। এটা এই বইটা তো আমি কোথাও খুঁজে পাইনি ব্যাংক ওভারড্রাফটকে। ফান্ডামেন্টাল অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, রাইটার ফাইল অ্যান্ড লারসন, 10th এডিশন, এই বইটার মধ্যে আমি খুঁজছি, তাও খুঁজে পাইনি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, রাইটার কাইজু ওয়েগেন্ট ওয়ারফিল্ড, 11th এডিশন। এই বইটার মধ্যে আমি তন্ন করে খুঁজে বেড়াইছি, কোথাও আমি ব্যাংক ওভারড্রাফটকে পাই নাই। তার মানে তাদের ব্যাংক ওভারড্রাফট বলতে কোনো টার্মে নাই, মানে ব্যাংক জমাতিরিক্ত বলতে তাদের কোনো মানে কি বলবো কোনো টার্ম নাই। তারা চলতি দায় লেখে, তাদেরটা সঠিক, তারা চলতি দায় থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেওয়ার কোনো যুক্তি আসে না। কিন্তু আমাদের দেশে ব্যাংক ওভারড্রাফট আছে, তাই আমাদেরকে ব্যাংক ওভারড্রাফটকে কি করতে হবে, চলতি দায় থেকে বাদ দিয়ে তরল দায় বানিয়ে তারপরে তারল্য অনুপাত নির্ণয় করতে হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, তাহলে এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো যে আমরা তারল্য অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটি ব্যবহার করে অঙ্কের সমাধান করব। আমরা তারল্য অনুপাত নির্ণয় করার সময় তোমরা আমাকে এখন প্রশ্ন করতেই পারো যে আমরা তাহলে তারল্য অনুপাত নির্ণয় করার সময় সূত্র কোনটা লিখবো? আপনি শুরুতে যেটা দেখাইছেন তরল সম্পদ বাই তরল দায় এটা লিখবো, নাকি তরল সম্পদ বাই চলতি দায় সেটা লিখবো? আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদেরকে, একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবা। অন্ধের দেশে আয়না বিক্রি করে কোনো লাভ নাই। কথা বুঝতেছো কি বলছি? অন্ধের দেশে আয়না বিক্রি করে কোনো লাভ নাই। যে দেশের মধ্যে সবাই হুজুগে পাগল, মানে বুঝে না বুঝে, বুঝেও কেউ এ পথে চলতেছে, ভুল পথে চলতেছে, কেউ না বুঝেও ভুল পথে চলতেছে, সেখানে আমার মতো ব্যক্তির কথা কয়জনে বা শুনবে? কিন্তু আমি আমার গবেষণাটুকু তুলে ধরেছি। তোমাদেরা অবশ্যই যারা বিশ্ববিদ্যালয় লেভেলে আসো তারা এই বিষয়গুলো দেখলে বুঝতে পারবা। আর যারা তোমরা বিশ্ববিদ্যালয় লেভেলে যাবা কিছুদিন পরে, ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে, তারাও তখন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে আমার এই ভিডিওটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু সঠিক। এখন কথা হলো যে পরীক্ষার মধ্যে তোমরা যখন অঙ্ক করবা, যেহেতু বাংলাদেশের মধ্যে এই সূত্রটি প্রচলিত, তারল্য অনুপাতের সূত্র এটি প্রচলিত, তরল সম্পদ বা চলতি দায়, তোমরা এটা দিয়ে অঙ্ক করে নিতে পারো। অথবা আমার এই গবেষণালব্ধ জ্ঞান থেকে আমি বলতে পারতেছি যে তোমরা আমি যেটা শুরুতে যে সূত্রটা দিছি সেই সূত্রটা দিয়ে অঙ্ক করতে পারো, তবে একটু নোট দিয়ে দিতে হবে। অর্থাৎ এই সূত্রটা তারল্য অনুপাত লিকুইড রেশিওর তরল সম্পদ বাই তরল দায়, অর্থাৎ এই যে নিচে তোমরা মানে চলতি দায় থেকে যখন তোমরা ব্যাংক জমাতিরিক্তটাকে বাদ দিয়ে নিবা, তখন তোমরা
যেটা পাবা সেটা হচ্ছে তরল দায়। তোমরা তরল দায়ও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তবে নোটে বলে দিতে হবে যে চলতি দায় থেকে ব্যাংক জমা অতিরিক্তকে বাদ দিয়ে তরল দায় হিসেবে তারল্য অনুপাত নির্ণয় করা হলো। সেক্ষেত্রেও তোমাকে পূর্ণ নাম্বার দিবে, কোনো সমস্যা নাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ছোট্ট গবেষণালব্ধ জ্ঞান আমি যতটুকু অর্জন করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকো, আজকে পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।